এবার এই ভারতেই এমন এক ঘটনা ঘটলো যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো বিস্মিত। জেলের ভিতরেই সংঘর্ষে খতম হয়ে গেল আব্দুল রহমান নামক এক ষড়যন্ত্রকারী, যিনি পাকিস্তানের আইএসআই হয়ে ভারতে কাজ করছিলেন এবং তার প্রধান টার্গেট ছিল অযোধ্যার রাম মন্দির। অর্থাৎ অযোধ্যার রাম মন্দিরে বিস্ফোরণের জন্য যাকে ডিপ্লয় করা হয়েছিল, সেই ব্যক্তি যখন একটি জেলে ছিলেন তখন জেলেরই এক কয়েদি তাকে খতম করে দিলেন, যা গোটা বিশ্বের কাছে রীতিমতো এখন বিস্ময় এবং চর্চার বিষয়। কি হয়েছে পুরো ঘটনা এবং এই ঘটনা ঠিক না ভুল, বহু প্রশ্ন আলোচিত হতে পারে, অনেক প্রশ্ন উঠতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু নিঃসন্দেহে যাকে এই ঘটনায় শেষ করে দেওয়া হয়েছে তিনি আর যাই হোক যে সাধু পুরুষ ছিলেন না তা কিন্তু পরিষ্কার। অর্থাৎ সহানুভূতি যদি আমাদের দেখাতেও হয় তাহলে সেই ব্যক্তির কর্মকাণ্ডকে মাথায় রেখেই সহানুভূতি দেখানো প্রয়োজন, অন্তত আমার ব্যক্তিগত অভিমত। কি হয়েছে পুরো ঘটনা দেখুন। কালকে যে ঘটনা সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে রাম মন্দিরকে কলুষিত করার জন্য এবং বিস্ফোরণে ওড়ানোর জন্য প্রমাণ পাওয়া এক ব্যক্তির জেল হয়েছিল। সেই ব্যক্তির নাম আব্দুল রহমান। এই আব্দুল রহমান ফরিদাবাদের একটি জেলে কালকে যখন ছিলেন তখন রাত 8টা নাগাদ জেলের আরো এক কয়েদি অরুণ চৌধুরী তার মাথায় ধারালো অস্ত্র বা ধারালো কিছু দিয়ে কিন্তু আঘাত করে এবং তীব্র বাদানুবাদ শুরু হয়, কোনো না কোনো কারণে ঝগড়াঝাটি শুরু হয় এবং এই ঝগড়াঝাটিটি সংঘর্ষে রূপান্তরিত হয় এবং মাথায় আঘাত করার পর এই আব্দুল রহমান নামক যে কালপ্রিট যাকে নিয়ে আলোচনা করছি তিনি অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে যান এবং এরপর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। এবার কে এই আব্দুল রহমান? কেন এই আব্দুল রহমানের জন্য মানবতাপন্থী বা মানবিকতার স্বার্থে যারা কাজ করেন তাদের দরদ উতলে উঠছে আমি জানি না, কিন্তু এই ব্যক্তি যাকে শেষ করা হয়েছে তিনি যে খুব একটা সমাজের কাজে লাগে এরকম নয়। আব্দুল রহমান, তার বয়স মাত্র 20 বছর। তিনি উত্তরপ্রদেশের ফাইজাবাদ জেলার মিল্কিপুরের বাসিন্দা। 2025 সালের 2রা মার্চ তাকে গ্রেফতার করা হয়। ফরিদাবাদের পালি গ্রামের একটি অঞ্চল থেকে তিনি গ্রেফতার হন, যেখানে তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। তাকে কে গ্রেফতার করে? গুজরাট অ্যান্টি টেরোরিজম স্কোয়াড অর্থাৎ গুজরাট এটিএস গ্রেফতার করে। হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্স এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে একাধিক কর্তা তাদের যৌথ অভিযানে মূলত তাকে গ্রেফতার করা হয়। এবার এই আব্দুল রহমানের বিপক্ষে অভিযোগটি কি? অভিযোগটা হলো অযোধ্যায় গ্রেনেড বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল আব্দুল রহমানের পক্ষ থেকে। অর্থাৎ অযোধ্যার রাম মন্দিরকে টার্গেট করা হয়েছিল পাকিস্তানের আইএসআই এর পক্ষ থেকে এবং আইএসআইরই একটি বোড়ে হলো এই আব্দুল রহমান। আপনারা জানেন শেষ 1 বছর ধরে ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে এই ধরনের অসংখ্য স্টোরি নিয়ে এসেছি, যেখানে আইএসআই এই ধরনের ভারতীয়দের যারা দেশদ্রোহী অথচ ভারতীয় তাদেরকে কাজে লাগিয়ে ভারতের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোকে টার্গেট করছে এবং এই ধরনের টার্গেটের কেন্দ্রবিন্দুতে এই এই মন্দির, এই ধরনের স্মৃতিসৌধ, এই ধরনের ইতিহাসের সঙ্গে সংস্কৃতির সঙ্গে জড়িত এই ধরনের প্রাসাদ সম কীর্তিগুলো। এই আব্দুল রহমানের কাজ ছিল এই ব্যক্তি মানে এই অযোধ্যা রাম মন্দিরকে গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত করা। শুধু তাই নয়, এই আব্দুল রহমানের বিপক্ষে অভিযোগ হলো তিনি এই অযোধ্যা রাম মন্দিরের পাশাপাশি উত্তরপ্রদেশের একাধিক সংবেদনশীল জায়গায় তিনি রেইকি করছিলেন, অর্থাৎ ছবি তুলছিলেন, ভিডিও করছিলেন, কোন জায়গা থেকে প্রবেশ করা যায়, কোনটা এক্সিট পয়েন্ট, কোথায় সিকিউরিটি কনসার্ন হতে পারে জঙ্গিদের, সিকিউরিটি ডিপ্লয়মেন্ট কি, সমস্ত বিষয় কিন্তু রেইকি তিনি করছিলেন এবং এই আব্দুল রহমান রেইকি করে সেই ছবি ভিডিও তথ্য লাগাতার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই যারা ক্রমাগত ভারত বিরোধী চক্রান্তে নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছে তাদেরকে পাঠাচ্ছিলেন। এরপর আব্দুল রহমান গ্রেফতার হন এবং গ্রেফতার হওয়ার পর তিনি পরিষ্কারভাবে বুঝতে পারেন যে তার আর বাঁচার পথ নেই। আরো একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই আব্দুল রহমানকে যখন গ্রেফতার করা হয় তখন তিনি যে গ্রেনেডগুলো ব্যবহার করে অযোধ্যার রাম মন্দিরে বিস্ফোরণ করানো ছক কষছিলেন সেই গ্রেনেডগুলোকে উদ্ধার করা হয়, যেগুলো তিনি বিভিন্ন টিউবওয়েল হাউসে লুকিয়ে রেখেছিলেন। অর্থাৎ প্রমাণ স্পষ্ট হয়ে ওঠে যে এই আব্দুল রহমান আসলে পাকিস্তানের এক আইএসআই এজেন্ট, যিনি ভারতে থেকে ভারতের অযোধ্যার রাম মন্দিরের ক্ষতি করার চেষ্টা করছেন। এবার সেই আব্দুল রহমান ফরিদাবাদের জেলে বন্দী ছিলেন।
অর্থাৎ আব্দুল রহমান কেন জেল হেফাজতে মারা গেল সে বিষয়ে প্রশ্ন উঠতে পারে এবং এটা স্বাভাবিক, কিন্তু মানবতার স্বার্থে বা মানবিকতার স্বার্থে দয়া করে আব্দুল রহমানের কর্মকাণ্ডকে আপনারা জাস্টিফাই করবেন না, সহানুভূতি দেখাবেন না, এই আমার প্রার্থনা আপনাদের কাছে রইল। এইবার যিনি এই ব্যক্তি মানে আব্দুল রহমানকে আঘাত করে খতম করে দিয়েছেন তার নাম অরুণ চৌধুরী। তিনি আগে কাশ্মীরের জেলে বন্দী ছিলেন। যেদিন এই ঘটনা ঘটে ঠিক কিছুদিন আগেই সেই ব্যক্তিকে কাশ্মীর থেকে ফরিদাবাদের নিমকা জেলে নিয়ে আসা হয় এবং এরপর এই ঘটনা ঘটে এবং অরুণ চৌধুরীর সাথে আব্দুল রহমানের সংঘর্ষ হয়। প্রথমে কথা কাটাকাটি হয়, বাকবিতণ্ডা হয় এবং এরপর ধারালো এক অস্ত্র দিয়ে আব্দুল রহমানের কে তিনি হত্যা করেন, খতম করে দেন এবং আলটিমেটলি এই সংবাদ আন্তর্জাতিক স্তরের কাছে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেছে। এবার যে প্রশ্নগুলো উঠেছে সেগুলো একটু বলে দেওয়া দরকার। প্রথমত, জেলে কিভাবে ধারালো অস্ত্র এলো, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে। জেলে সুরক্ষা ঠিক কতটা থাকবে, কতটা সুরক্ষিত ছিল জেল, এই প্রশ্ন বিভিন্ন সংবাদ মাধ্যম উঠিয়েছে। এবং মানবিকতা, সেই মানবিকতার কি হলো সেই সংবাদপত্রে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবার কোন আলোচনা ঠিক কোনটা ভুল আমি এই বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু যে প্রশ্নগুলো উঠেছে এগুলো বলে রাখা দরকার। এবং অনেক কর্মী, আবার মানবিকতার কর্মী বলছেন যে জেলকে এখন বলা হয় সংশোধন। যদি আব্দুল রহমান ভুল করেন তাহলে সংশোধনের জন্য তাকে জেলে পাঠানো হয়েছিল, কিন্তু জেলে সুরক্ষাজনিত কারণে তার মৃত্যুর পর তাহলে সংশোধনের আর কোনো সুযোগ আব্দুল রহমানের কাছে থাকলো না, কারণ তিনি যেখানে চলে গেছেন সেখান থেকে ফিরে এসে সংশোধনের আশা আর কেউ করছে না। এবার আমার বেসিক একটা পয়েন্ট একটু আপনাদের বলতে চাই। যে ব্যক্তি জেলে গেছেন তিনি পাকিস্তানের দালালি করছিলেন, শুধু তাই নয়, পাকিস্তানকে রেগুলার ভারতের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের ছবি ভিডিও তিনি পাঠিয়েছেন। এমনকি পাকিস্তানের সাহায্যে তিনি গ্রেনেড একটা নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রেখেছিলেন, তাও আবার আমাদের অসীম মানে যদি বলা হয় অদ্ভুত এক কৃতিত্ব সংস্কৃতির একটা স্থাপত্য ভাস্কর্য কারুকার্যের যে নির্মাণ রাম মন্দির, সেই রাম মন্দিরে গ্রেনেড হামলার পরিকল্পনা তিনি করার পরিকল্পনা করছিলেন। এবার এই ব্যক্তি জেল হেফাজতে মারা গেলেন কিভাবে তা নিয়ে তদন্ত হতে পারে। অরুণ চৌধুরীকে ইতিমধ্যে হেফাজতে নিয়ে নেওয়া হয়েছে এবং কেন তিনি এই ব্যক্তির উপরে ঝাঁপিয়ে পড়লেন সেই প্রশ্ন উঠেছে। কিন্তু আলটিমেটলি যিনি শেষ হয়ে গেছেন তার প্রতি আমাদের কি কোনো ধরনের সহানুভূতি থাকা উচিত, এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।